ইরানে অভিযানের সময় যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্তের ঘটনা নিহত হয়েছে ৬ মার্কিন সেনা। এ নিয়ে ইরানে অভিযানকালে ১১ মার্কিন সেনা নিহত হল। এদিকে ইসরায়েলের উত্তর এবং মধ্যাঞ্চল লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। জার্জির এলাকার একটি আবাসিক এলাকায় ইরানি মিসাইলের আঘাতে আহত হয়েছে অর্ধশত ইসরায়েলি। অন্যদিকে আব্বাস সহ ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এখন পর্যন্ত দেশটিতে প্রাণহানি ১৪০০ ছাড়িয়েছে। বৃহস্পতিবার অপারেশন এপিক ফিউরির অধীনে ইরানে অভিযানে অংশ নেয় যুক্তরাষ্ট্রের দুটি KC-135 মডেলের রিফিউলিং এয়ারক্রাফট। অভিযানের সময় ইরাকের পশ্চিমাঞ্চলের আকাশ থেকে হঠাৎই রহস্যজনকভাবে নিখোঁজ হয় উড়োযান দুটির একটি। পরে মার্কিন সামরিক কমান্ড আনুষ্ঠানিকভাবে এই ক্ষতির কথা স্বীকার করে। এ ঘটনার পর উদ্ধার অভিযানে অংশ নেয় একাধিক চিনুক হেলিকপ্টার ও কমব্যাট উড়োজাহাজ। তবে হামলা নয়, এটিকে দুর্ঘটনা বলেই দাবি করছে মার্কিন সেন্টকম। বিমানটির সকল ক্রু নিহত হয়েছে বলেও নিশ্চিত করা হয়। তবে এর আগে ট্যাঙ্কারটিতে মিসাইল হামলার দাবি করে ইরাকের একটি সশস্ত্র গোষ্ঠী। বিধ্বস্ত উড়োযানটির মডেল বোয়িংয়ের তৈরি, যা মাঝ আকাশে যুদ্ধ ও বোমারু বিমানের রিফুয়েলিংয়ের কাজে ব্যবহৃত হয়। এদিকে সময় যতই গড়াচ্ছে বাড়ছে ইরানের প্রতিরোধ। নতুন করে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একের পর এক মিসাইল ছোড়ে ইরানের সামরিক বাহিনী। বিভিন্ন পাল্লা এবং সক্ষমতার এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে IRGC। এসব ক্ষেপণাস্ত্র রীতিমতো তাণ্ডব চালায় ইসরায়েলের উত্তর ও মধ্যাঞ্চলে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জার্জির শহর। বেশ কয়েকটি স্থাপনায় সরাসরি আঘাত হানে ইরানি মিসাইল। এতে ক্ষয়ক্ষতি হয় নিরাপত্তা চৌকি, আবাসিক ভবন সহ বিভিন্ন স্থাপনা। ইসরায়েলের স্থানীয় প্রশাসন বলছে ইরানের হামলায় অর্ধশত আহত হয়েছে। আমরা ইরানের পরমাণু এবং মিসাইল সক্ষমতা ধ্বংস করে দেব। এরই মধ্যে তাদের বিভিন্ন বাহিনীর সদর দপ্তর গুড়িয়ে দেওয়া হয়েছে। IRGC এবং বাসিজ ফোর্সের কোমর ভেঙে দেওয়া হবে। শুধু ইসরায়েলই নয়, নতুন করে হামলা চালানো হয়েছে আরব আমিরাত এবং বাহরাইনেও। এর মধ্যে দুবাইয়ের বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্রকে টার্গেট করা হয়। ইরানের দাবি মার্কিন মালিকানাধীন ছিল স্থাপনা। অন্যদিকে বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে চলে হামলা। এদিকে ইরানের বিভিন্ন স্থানে অব্যাহত আছে মার্কিন এবং ইসরায়েলি যৌথ অভিযান। বৃহস্পতিবার রাত থেকে এখন পর্যন্ত ইরানের অন্তত ২০০ টার্গেটে সফল হামলা চালিয়েছে ইসরায়েল। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। চলমান যুদ্ধের মাঝেই জনসম্মুখে আসলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার ইরানের রাজধানী তেহরানের ব্যস্ত রাস্তায় দিব্যি হেঁটে চলে বেড়াতে দেখা যায় তাকে। আশপাশে নিরাপত্তা কর্মীদের কঠোর নজরদারি অনুপস্থিত। তাকে দেখামাত্র অভিবাদন জানাতে এগিয়ে আসছেন স্থানীয়রা। পথচারীদের অনেকের সাথেই করমর্দন করেন তিনি। প্রেসিডেন্টের সাথে সেলফিও তুলে রাখেন কেউ কেউ। রয়টার্সের তথ্য বলছে, দেশবাসীর সাথে আন্তর্জাতিক কুদস দিবসের কুচকাওয়াজে অংশ নিতেই বের হন তিনি। গেল ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। এরপর বেশ কয়েকবার ভিডিও বার্তা প্রকাশ করলেও এই প্রথম জনসম্মুখে এসেছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। রাজধানী পাম্পগুলোতে জ্বালানি তেল সংকট পুরোটা কাটেনি। শুক্রবার ছুটির দিনেও পাম্পে ছিল লম্বা লাইন। জ্বালানি সংকটে ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক মালিকরা। পাম্পগুলো পর্যাপ্ত তেল সরবরাহ না পাওয়ায় সাময়িক সময়ের জন্য অনেক পাম্প বন্ধ ছিল। গত কয়েকদিনের তুলনায় গাড়ির সারি কিছুটা কমলেও সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে দীর্ঘ লাইন। পাম্পগুলোতে পর্যাপ্ত তেল না থাকায় অনেক পাম্প সাময়িক সময়ের জন্য বন্ধ। আর যেসব পাম্পে তেল আছে সেখানে ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষার পর মিলছে তেল। সংকট কাটাতে তেল বিক্রির সীমা ও সরবরাহ বাড়ানোর দাবি সাধারণ মানুষের। ছুটির দিনে মনে হচ্ছে যে বেশি রাশ, আজকে আরও বেশি রাশ। ফুয়েল শেষ তো নিতেই হবে, দ্যাটস ওয়াই ওয়েট করছি। অলরেডি 1 ঘন্টা হয়ে আছে। কিছু করার নাই, মোটামুটি 4-5টা পাম্প ঘুরে একটা পাম্পে তেল পাওয়া যাচ্ছে। এখানে এসে অনেক লম্বা লাইন দেখে, যেহেতু অন্য কোথাও নেই সেজন্য এখানে দাঁড়িয়েছি। এখানে গাড়ি তো চলতে হবে, কারণ সামনে হলো রমজানের ঈদ। পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে সরবরাহ পাওয়া যাচ্ছে চাহিদার তুলনায় কম। তাই সরকারি নির্দেশনা অনুযায়ী রেশনিং করেই দেয়া হচ্ছে জ্বালানি তেল। এর আগে এখানে বাউজার ভরে ভরে আনতাম, 14-15টি বাউজার ভরেও আমরা অকটেন এনেছি, 2 গাড়ি 3 গাড়ি আমরা ডিজেল এনেছি। যেমন আজকে আমরা মাত্র 1টি বাউজার আমরা অকটেন পাবো এবং 1টি বাউজার ফুল করে আমরা ডিজেল পাবো না, মাত্র 9000 লিটার ডিজেল আমরা পেতে যাচ্ছি।
এখনও দাম বৃদ্ধি ও সংকটের শঙ্কায় অনেকে পাম্পে পাম্পে ঘুরে বেশি করে জ্বালানি তেল কিনছে বলেও জানিয়েছেন পাম্প কর্তৃপক্ষ। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। টাঙ্গাইলে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির দায়ে 2 ব্যবসায়ীকে 7,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার বিকেলে সদর উপজেলার বেগুনটাল ও তোরাবগঞ্জ বাজারে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে অভিযান চালানো হয়। তিনি জানান, বেগুনটাল বাজারের জিনত স্টোর প্রতি লিটার ডিজেল 108 টাকায় বিক্রি করায় 5,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া তোরাবগঞ্জ বাজারে নজরুল ইসলাম 116 টাকায় পেট্রোল 170 টাকায় বিক্রি করায় 2,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কর্মকর্তারা। সংকটের কারণে নৌযানগুলোতে জ্বালানি সরবরাহ ব্যবহৃত হচ্ছে। দ্রুত এই সংকট নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে রিভার ফুয়েল ট্রেড অ্যাসোসিয়েশন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সদরঘাটে লঞ্চ মালিক সমিতির কার্যালয়ে এক ব্রিফিংয়ে সংগঠনের নেতারা জানান, দেশের দক্ষিণাঞ্চলের 38 নৌ রুটে নিয়মিত 85টির মতো লঞ্চ চলাচল করে, তবে ঈদে চলাচল বাড়বে দ্বিগুণ। কিন্তু নৌযানগুলোতে চাহিদার বিপরীতে মাত্র 10% তেল দেওয়া হচ্ছে বলে জানান তারা। নেতাদের দাবি, মজুদ শেষ হওয়ায় শনিবার থেকে নতুন করে কোনো নৌযানে তেল দেওয়ার মতো সক্ষমতা থাকছে না, ফলে ঈদ যাত্রায় এর প্রভাব পড়বে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে। সংকট নিরসনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান রিভার ফুয়েল অ্যাসোসিয়েশনের নেতারা। আমাদের প্রয়োজন হলো ডেইলি 3 লক্ষ লিটার, আমাদেরকে দিচ্ছে 20,000 30,000, তো কাজে আমরা সংকলন করতে পারতেছি না, বিধায় জাহাজগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এবং এটা যদি আগামী কালকের ভিতর যদি সমাধান না করে তাহলে আরও ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। জাহাজ আপনার যাত্রী পরিবহন আপনার মুক্ত করে পড়বে, কোনো জাহাজ চালাইতে পারবে না। ঈদ সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে রাজধানীতে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি ট্রাফিক বিভাগ। এদের সময় লক্কর ছক্কর বাস যাতে মহাসড়কে চলতে না পারে সে লক্ষ্যেই সকালে মিরপুর ও আশপাশের বিভিন্ন বাস ওয়ার্কশপে এই অভিযান চালানো হয়। তবে পরিদর্শনে তেমন কোনো গুরুতর ত্রুটি বা চলাচলের অনুপযোগী বাসের সন্ধান মেলেনি। পরে গাবতলী বাস টার্মিনালেও অভিযান চালায় ট্রাফিক পুলিশের দলটি। সেখানে বিভিন্ন কাউন্টার ঘুরে যাত্রীদের সঙ্গে কথা বলেন কর্মকর্তারা। অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শনের বিষয়টি খতিয়ে দেখেন তারা। জুলাই সনদ নিয়ে বিতর্ক কার্যকর সংসদ বাস্তবায়নের চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। জাতীয় স্মৃতিসৌধ ও জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন স্পিকার। এ সময় তার সঙ্গে ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সকালে স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান স্পিকার হাফিজউদ্দিন আহমদ, পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জাতীয় স্মৃতিসৌধের স্মারক বইয়ে স্বাক্ষর করেন তারা। সাংবাদিকদের সঙ্গে আলাপে স্পিকার বলেন, নিরপেক্ষতা বজায় রাখতেই 34 বছরের রাজনৈতিক পরিচয় থেকে অবসর নিয়েছেন তিনি। সাভার থেকে ফেরার পথে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার। জিয়াউর রহমানের সঙ্গে মুক্তিযুদ্ধ আর খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন স্পিকার। সব ক্ষেত্রে মেধাকে প্রাধান্য দিতে হবে, তদবিরকে প্রশ্রয় দেয়া হবে না বলেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে ঠাকুরগাঁও জেলা সমিতি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি আরও বলেন, গরিব মানুষকে স্বাবলম্বী করতে 10 থেকে 20 লাখ টাকা ঋণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। চাকরির বাজারকে অসম্ভব আখ্যা দিয়ে তিনি তরুণদের আত্মকর্মসংস্থান তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান। সবাই শুধু ঠাকুরগাঁ চলে যেতে চায়, এদিকে চাকরি করে আমাকে স্যার একটু দেন, ঠাকুরগাঁ বদলি করে দেন, আমাকে এটা এই ধারণাগুলো বাদ দিতে হবে, একটু বাইরে যেতে হবে, বহির্মুখী হতে হবে, নাহলে কিন্তু আমরা খুব ভালো করতে পারবো না। জনগণ দেশে আর প্রতিহিংসার রাজনীতি দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির এবং সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জাতির প্রত্যাশা পূরণে জামায়াত বদ্ধপরিকর বলেও জানান তিনি। শুক্রবার রাজধানীর বিজয়নগরে একটি হোটেলে পিলখানা হত্যাকাণ্ড এবং জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে একথাই বলেন জামায়াত আমির। এ সময় তিনি উল্লেখ করেন, পিলখানা হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা।
পিলখানার ঘটনা দিয়েই দেশে খুনের রাজনীতি শুরু হয়। ডাক্তার শফিকুর রহমান বলেন, ঘটনার আসল রহস্য লুকাতে ভুক্তভোগীদেরকেই দোষীর কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। জামায়াত কখনো দেশের দায়িত্ব পেলে পিলখানার ঘটনার সত্যিকার বিচার করা হবে বলেও মন্তব্য তার। মিথ্যাচারিতা, ধোঁকাবাজি রাজনীতির নামে আর ব্যবসা হয়ে দাঁড়াবে না। যেখানে রাজনীতি ব্যবসার পণ্য হবে না, যেখানে জনগণ আর কারো দাসে, মানসিক দাসে পরিণত হবে না, যেখানে সত্যিকার অর্থে স্বাধীন বাংলাদেশের নাগরিকেরা স্বাধীন নাগরিক হিসাবে মর্যাদার সাথে বসবাস করে পরিচয় দিবে, আমি বাংলাদেশ। জাতীয় সংসদের রাষ্ট্রপতিকে ভাষণ দিতে দিয়ে জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে গঠিত সংসদের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, রাষ্ট্রপতির শপথ ভঙ্গ করেছেন এবং গণহত্যার সময় তিনি নির্ভীক ভূমিকা পালন করেছেন। শুক্রবার সন্ধ্যায় এনসিপির ময়মনসিংহ বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাই বলেন। নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। বই মেলার শেষ শুক্রবারে বৃষ্টির হানা, ইফতার পরবর্তী মেলায় তাই ছিল না আগের উচ্ছ্বাস। ফাগুনের শেষ বৃষ্টি অনেকটা আগুন হয়ে যেন ঝরল মেলায়। শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক স্টল। শুক্রবারের বইমেলায় অপ্রত্যাশিত বৃষ্টির হানা। ইফতারের পর যে কয়েকজন বই কেনার জন্য গিয়েছিলেন তাদেরও পড়তে হয় বিপাকে। আকস্মিক বৃষ্টিতে পাঠক, ক্রেতা, প্রকাশক কারোরই আগাম প্রস্তুতি ছিল না। তাই বইয়ের মলাট না উল্টে সবাই ব্যস্ত বৃষ্টি থেকে নিজেকে রক্ষায়। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক স্টল ও বই। এর মাঝেও মেলার আনন্দে শরিক হতে বই প্রেমীদের চেষ্টার কমতি ছিল না। যারাই এসেছেন প্রতিটা মানুষই দেখবেন যে এই মুহূর্তে বই কিনছেন। আজকে ফ্রাইডে অনুযায়ী অনেক ভালো ছিল। শিলা পড়ছে, সাথে দমকা হওয়া, সো এর কারণে হচ্ছে আমাদের কিছু বই ভিজে গেছে। পাঠকরা যারা বই কিনতে এসেছিলেন তারাও বন্ধু হয়েছিলেন, তারপরে পানিও তো জমে গিয়েছিল। আমার ভীষণ ভালো লেগেছে, অনেকের কাছে এটা দুর্ভোগ মনে হয়েছে। সেখানে আমরা আটকা পড়ে গেলাম, লেখকের কাছ থেকে আরো বেশি কবিতা শুনলাম। মানে সেই মুহূর্তটা না, মানে জীবনের একটা শ্রেষ্ঠ সময় আমাদের মনে হলো। দুপুর পর্যন্ত মেলায় ছিল বই প্রেমীদের সরব পদচারণা। মেলার শেষ শুক্রবার ঘিরে সবার মাঝেই ছিল উচ্ছ্বাস। প্রকাশক, লেখক এবং পাঠক এই তিনটি সম্মিলন যখন একসাথে ঘটবে তখনই একটা মেলা সার্থক হয়ে উঠতে পারে বলে আমি বিশ্বাস করি। বই পড়ার দিকে বেশি ঝুঁকতে গেলে এই মেলাটাকে আরো বেশি প্রাণবন্ত করা দরকার। আমরা আশাবাদী যে লেখক, পাঠক যারা আছে প্রত্যেকেই বই নিয়েই শেষ পর্যন্ত মেলা থেকে যাবে। আর বৃষ্টির কারণে মেলার শেষ শুক্রবার বেচাবিক্রি কম হওয়ায় হতাশা প্রকাশ করেন অনেকে। রোজার মেলার শেষ শুক্রবারে লেখক, পাঠক আর প্রকাশকদের মিথস্ক্রিয়ার এক সুবর্ণ সুযোগ ছিল। তবে ইফতারের পর প্রচণ্ড বৃষ্টির কারণে সেই মিথস্ক্রিয়ায় কিছুটা হলেও ছেদ পড়েছে। এখন শনিবারের মেলায় সেই ক্ষতি কাটিয়ে ওঠা যায় কিনা সেদিকেই নজর সবার। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর যমুনা ফিউচার পার্কে জাঁকজমকপূর্ণ আয়োজনে যাত্রা শুরু করলো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ব্র্যান্ড সানা সাফিনাস। বাংলাদেশের ব্র্যান্ডটি প্রথম এই আন্তর্জাতিক আউটলেটের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। শুক্রবার যমুনা ফিউচার পার্কের নতুন এই স্টোরটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যান্ডটির প্রতিষ্ঠাতা ডিজাইনার সানা এবং সাফিনাস। এছাড়া ক্লোজেট সোশ্যাল লিমিটেডের চেয়ারম্যান ওহিদুল চৌধুরী সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর এতে অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের ফ্যাশন প্রেমীদের জন্য আউটলেটটিতে থাকছে স্টিচ কালেকশন ও রেডি টু ওয়্যার সহ নান্দনিক সব পোশাক। ঈদকে সামনে রেখে আনা হয়েছে বিশেষ ফেস্টিভ কালেকশনও। যেখানে জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে সঠিক মূল্যে জ্বালানি তেল পাওয়া যাবে সেখান থেকেই কেনা হবে, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। শুক্রবার বিকেলে সিলেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশিয়া থেকে তেল কেনার ব্যাপারে যুক্তরাষ্ট্রের ছাড়পত্রের বিষয়ে কথা জানান তিনি। এর আগে সার্কিট হাউসে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, দলীয় নেতাকর্মী, সমাজের বিভিন্ন প্রতিনিধির সাথে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। বলেন, দেশের জনগণের জন্য যা যা প্রয়োজন তাই করা হবে। এছাড়া ভারতে গ্রেফতার হাদি হত্যার 2 আসামিকে দেশে আনার ব্যাপারে আলোচনা চলছে বলেও জানান উপদেষ্টা। ঝিনাইদহ সদর উপজেলায় বিএনপি জামায়াত সংঘর্ষে আহত কৃষক দলনেতা তরু মুন্সি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার রাত 9টার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পুলিশ। তরু মুন্সি সদর উপজেলার গান্না ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এর আগে শুক্রবার সকালে মাধবপুর গ্রামে বাকবিতণ্ডা ও কথা কাটাকাটির জেরে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এতে উভয় পক্ষের অন্তত 12 জন আহত হয়। তাদের হাসপাতালে নেয়ার পর তরু মুন্সিকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইলেকট্রনিক সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইসবের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকার একটি অভিজাত হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে বিদায়ী সভাপতি নিয়াজ আলী চিশতি ও মহাসচিব জাকির উদ্দিন আহমেদ নতুন কমিটির কাছে দায়িত্ব তুলে দেন। দায়িত্ব নেন নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ দিদারুল ইসলাম এবং মহাসচিব নাইম উদ্দিন মাহমুদ। এ সময় তারা শিল্প খাতের উন্নয়ন ও নিরাপত্তা ব্যবস্থার অগ্রগতিতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন। নবনির্বাচিত পর্ষদের সহ সভাপতি হিসেবে মোহাম্মদ রফিকুল ইসলাম ও মোহাম্মদ রেজাউর রহমান সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। পরে দেশ ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। নরসিংদীর রায়পুরায় হানিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চর আড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্তি মসজিদ মাঠে এই আয়োজন হয়। এ সময় এলাকার 2000 গ্রামবাসীকে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যবসায়ী মোহাম্মদ আতাউর রহমান মিঠু উপস্থিত ছিলেন। জানান, ঈদ উপলক্ষে ফাউন্ডেশনের উদ্যোগে 1200 মানুষকে পোশাক বিতরণ করা হয়েছে। ঢাকা কলেজ HSC 95 সোসাইটির উদ্যোগে প্রতি বছরের মতো অনুষ্ঠিত হলো ইফতার ও দোয়া মাহফিল। একই সাথে অনুষ্ঠিত হয়েছে সোসাইটির বার্ষিক সাধারণ সভাও। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত এই আয়োজনে সোসাইটির সদস্য বন্ধুরা অংশ নেন। ইফতারের আগে প্রয়াত বন্ধুদের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। এছাড়া সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ এবং এর কার্যক্রম আরও গতিশীল করতে আলোচনা হয়। এ সময় অন্যান্যের মধ্যে সংগঠনের বর্তমান সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি AKM বজরুল আলম লিটন ও সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম হিটু বক্তব্য রাখেন। আর দর্শক, এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।